হুম। আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহের মতো আজকেও তোমাদের কৃষিগুচ্ছ কোয়েশ্চেন সলভিং ক্লাস। বিগত বছরের কোশ্চেনগুলো যেভাবে আমরা প্রতিনিয়ত সলভ করাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকেও চলে এসেছি তোমাদের মাঝে দুইটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। তোমরা চলে আসো, লাইভে চলে আসো এবং কে কে আছো একটু জানাবে, কোথা থেকে আছো এটাও জানাবে একটু। খুবই গুরুত্বপূর্ণ দুইটা চ্যাপ্টার, বলতে গেলে বোটানি এবং জুলজি বইয়ের দুইটা মেজর চ্যাপ্টার এবং খুবই বড় চ্যাপ্টার, কিন্তু আজকে আমরা ক্লাসে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো কে কোথা থেকে আসো অবশ্যই একটু জানাবে, তাহলে আমাদের ক্লাসে এগিয়ে যাওয়ার ব্যাপারটা আমরা একটু আরো তাড়াতাড়ি শুরু করতে পারবো। আমাকে শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দিবা প্লিজ। ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তোমরা তো কেউ কমেন্ট করছো না, কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে কে কে আছো। নেটটা মনে হয় একটু স্লো হয়ে গেল। কইছিল এই নেটে দিছে। চন্দন বলে বলছে সবকিছু ওকে। ওকে, ঠিক আছে। তো তোমরা কে কে আছো একটু জানিয়ে দাও, কে কে আছো ক্লাসে আজকে। নাকি তোমরা সবাই ঈদের ছুটিতে চলে গেছো? কেউই আর নাই, ঈদ লেগে গেছে আজকে থেকেই। আমরা আজকে একটু দেরি করে ফেলেছি ক্লাস শুরু করতে। কই দেরি করলাম আবার? কয়টায় গেছিল? 7টায় না? তো 7টায় আবার দেরি হলো কই? কেন দেরি হলো? এরা মনে হয় ঘুমাই গেছে। আচ্ছা দেখো তোমরা, ক্লাসের এই অবস্থা হলে তো হবে না। দেখো তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোমাদের এগ্রিকালচারটা হচ্ছে শেষ অস্ত্র। এইটাই যদি তোমরা মিস করো তাহলে তোমাদের জীবন নিয়ে আনটান পড়ে যাবে। মানে এইটা হচ্ছে লাস্ট পরীক্ষা। এই পরীক্ষার আগে তোমরা যদি একটু সিনসিয়ার না হও, তোমরা যদি তোমাদের ইয়ার লেভেল যদি এরকম থাকে, রেসপন্স লেভেল যদি এরকম থাকে, তাহলে কিভাবে হবে বলো। তোমরা ঠিকঠাক ক্লাসে আসতেছো না, এর আগেও আমি দেখেছি যে তোমাদের খুবই কম তোমাদের রেসপন্সিবিলিটি, তোমরা ক্লাস ঠিকঠাক করতেছো না। এরকম করলে তো হবে না, যে তোমাদের ফ্রি কোর্স, এখানে কিন্তু তোমাদের অনেক বেশি গুরুত্ব থাকা উচিত, মানে আমি মনে করি। তো ফ্রিতে তোমাদেরকে এত ভালো সার্ভিস দেওয়া হচ্ছে, তোমরা যদি কোনোভাবেই যদি এটার গুরুত্ব না দাও, এটা তো অনুৎসাহিত হয়ে যাব আমরা। তো ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের কোশ্চেন সলভ করে দিই। কোশ্চেন সলভ করে দিলে তোমরা এরপর থেকে আসলে আনসারটা দেখতে পারবা। ঠিক আছে, আর যদি এর মধ্যে কেউ জয়েন করো অবশ্যই অবশ্যই কমেন্ট করবা যে তুমি কোথা থেকে দেখছো। ওকে, দেখো প্রথম কোশ্চেন, এগুলো কিন্তু সবই বিগত কোশ্চেন এবং এটা একবারে লেটেস্ট কোশ্চেন, যেটা হচ্ছে 22-23-এ আসছে। 22-23-এর একবারে লেটেস্ট কোশ্চেন এটা, যে মাটিতে ফ্রি লিভিং নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি। যদিও ব্যাকটেরিয়ার নামগুলো আমরা ইটালিকে লিখতে পারতাম ব্যাকটেরিয়ার নামগুলা। তো হচ্ছে দেখো যে এখানে কয়েকটা ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম। বাট এখানে উত্তর বলছে যে ফ্রি লিভিং নাইট্রোজেন সংবন্ধনকারী, এবং নাইট্রোজেন সংবন্ধনকারী হলে এর সাথে সিউডোমোনাসও হতে পারতো, বাট লেখা আছে ফ্রি লিভিং। একবারে ফ্রি লিভিং কোনটা, এটার উত্তর হবে যে অ্যাজোটোব্যাক্টর। কোনটা হবে? অ্যাজোটোব্যাক্টর। ঠিক আছে, অ্যাজোটোব্যাক্টর হচ্ছে এর
উত্তর যদি কোশ্চেনে বলতো শুধুমাত্র নাইট্রোজেন সংবন্ধনকারী, এটা আমরা মনে রাখছিলাম এপিসি দিয়ে অ্যাজোটোব্যাক্টার সিউডোমোনাস ক্লোস্ট্রিডিয়াম, বাট এখানে আবার বলছে কি ফ্রি লিভিং ব্যাকটেরিয়া কোনটি, তো ফ্রি লিভিং হচ্ছে এই অ্যাজোটোব্যাক্টার, এইটা একটু মাথায় রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভাইরাসের গাঠনিক উপাদান কি? আমরা নর্মালি পড়েছি যে ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এবং ভাইরাস সম্পর্কে আমরা জেনেছি যে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হিসেবে কি থাকে, নিউক্লিক অ্যাসিড, আর বাইরের দিকে কি থাকে, ক্যাপসিড। এই ক্যাপসিড আবার কি আবরণ, একটা প্রোটিন আবরণ। কি আবরণ? প্রোটিন আবরণ, ঠিক আছে, প্রোটিন আবরণ, এটা একটু মাথায় রাখবা। তাইলে এইটা কি বললাম যে ভাইরাসের এখানে একটা কি আছে, প্রোটিন আবরণ আছে, সেই প্রোটিন আবরণকে আবার বলা হয় কি, ক্যাপসিড বলা হয়। কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কি কারণে রক্ত শূন্যতা ঘটে? রক্ত শূন্যতা আসলে কেন হয়? রক্ত শূন্যতা কেন? অপশনগুলো যদি দেখো, হিমোজয়েনের কারণে, স্পোরোজয়েটের কারণে, হিমোলাইসিসের কারণে, মেরোজয়েটের কারণে। দেখো বলছে রক্ত শূন্যতা কেন হয়, তার মানে হিমোলাইসিস, লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, আর হিমো শব্দের অর্থ হচ্ছে ব্লাড, তার মানে নরমালি এখানে আরবিসি ভাঙে। নরমালি কোন রক্ত ভাঙে? আরবিসি, কারণ আরবিসি সবচেয়ে সংখ্যায় বেশি থাকে, সংখ্যায় বেশি থাকার কারণেই রক্ত ভাঙা আমরা বলতেছি, বুঝতে পারছো? তার মানে কোনটা ভাঙে? হিমোলাইসিসের কারণে রক্ত ভেঙে যায়। তবে কোন রক্ত ভাঙে? আরবিসি ভাঙে। বেশি ভাঙে কে? আরবিসি ভাঙে, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে দেখো, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশা মানুষে সংক্রমিত হয়? কোন দশা মানুষ সংক্রমিত হয়? তার মানে এখানে দেখো ওকিনেট, মেরোজয়েট, স্পোরোজয়েট, ট্রোফোজয়েট আছে। তো মানুষে কোনটা? তার মানে মানুষে দুইটা চক্র সম্পন্ন হয়, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইট মানে তোমরা জানো আরবিসির মধ্যে যেটা হয়। তো হেপাটিক সাইজোগনির আবার দুইটা ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চের মধ্যে আছে কি, অ্যান্সার করে ফেলছো মিম, অ্যান্সার করে ফেলছো 4 সি। হ্যাঁ মিম, দেখো কি আছে, পিরিএরিথ্রোসাইটিক সাইজোগনি আর এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন পিরিএরিথ্রোসাইটিক সাইজোগনির একবারে প্রথম দশায় হচ্ছে স্পোরোজয়েট, যেটা মশকির লালার মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশ করার প্রথম কোথায় আশ্রয় নেয়? যেহেতু প্রথম চক্রটাই ছিল কি, হেপাটিক সাইজোগনি। তাই হেপাটিক শব্দের অর্থ হচ্ছে যকৃৎ, তার মানে প্রথমে আশ্রয় নেবে কোথায়? যকৃতে আশ্রয় নেবে। কোথায় আশ্রয় নেবে? যকৃত। এবং কোন প্রসেসে যায়? সে আসলে একটা প্রক্রিয়ায় যায়, তাদেরকে আমরা বলতে পারি কেমোট্যাক্সিস প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় যায়। কেমোট্যাক্সিস প্রক্রিয়াটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থের প্রতি সাড়া দিয়ে সেই দিকে চলন বা গমন, এটাকে বলে হচ্ছে, ঠিক আছে মিম, ধন্যবাদ, তুমি পেরেছ, ডি, যকৃৎ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোনটি ভাইরাস জনিত রোগ? একটু আনসার দিয়ে জানিয়ে দাও মিম। সম্ভবত মিম একাই ক্লাস করতেছে, আর মনে হয় কেউ ক্লাস করতেছে না, তাহলে অ্যান্সার করতে অন্তত। একটু খেয়াল করে দেখো যে কোনটি ভাইরাস, এর মধ্যে আসলে কোনটা মনে হচ্ছে ভাইরাস? পোলিও, কলেরা, টিটেনাস, বটুলিজম, কোনটা মনে হচ্ছে? পাশের পর্যন্ত আনসার দিয়েছ, এটা একটু তাড়াতাড়ি বলে ফেলো যে কোনটা আসলে এর মধ্যে ভাইরাস, আসলে কোনটা ভাইরাস, একটু বলে ফেলো কাইন্ডলি। তোমরা বিভিন্ন সূত্র দিয়ে বিভিন্ন সময় মনে রেখেছো, হাই দেশে বসন্ত মাস এলো, বিভিন্ন সূত্র দিয়ে, এইসব সূত্র দিয়ে তোমরা মনে রেখেছো। দেখো এটা তো দেখলেই বোঝা যায় যে প্রথমে কি আছে, পোলিও। তোমরা পড়ছো না যে গোলাকার ব্যাকটেরিয়ার মধ্যে, গোলাকার ব্যাকটেরিয়া বলতেছি, গোলাকার ভাইরাসের মধ্যে PTHD, এভাবে তোমরা মনে রাখছো, পিতেই তো পোলিও, মানে একদম প্রথম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, 6 মিম উত্তর করে ফেলছে, 6 তাইলে কি আছে যে পোলিওটা হচ্ছে আসলে ভাইরাস, আর বাকি যেগুলো আছে কলেরা, টিটেনাস, বটুলিজম, এগুলো সব হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ? কোনটি আবার কোনটা ভাইরাস দিয়ে হয়? এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা ভাইরাস দিয়ে হয়, কারণ অপশনগুলো মোটামুটি একই রকম, যেহেতু এটা বিগত সালের কোশ্চেন, তো পরপর সালে এই কোশ্চেনগুলো এসেছে, এই কারণে আর কি শুধু একটা অপশনই চেঞ্জ করে দিছে। আগেরটাই ছিল পোলিও, আর তার আগের পরীক্ষায় ছিল ডেঙ্গু, ঠিক আছে, জাস্ট একটা অপশন চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাছাড়া সবকিছু ঠিকঠাক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ম্যালেরিয়া জ্বরের লক্ষণ? এর মধ্যে ম্যালেরিয়া যে জ্বর আছে, তোমরা বইয়ের মধ্যে পড়েছো ডেঙ্গু জ্বর,
চিকুনগুনিয়া জ্বর, চিকুনগুনিয়া জ্বর, আরো অনেক জ্বরের কথা তোমরা পড়েছো। তো দেখো এর মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে যেটা শুধুমাত্র ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে দেখা যায়। তো তীব্র ক্ষুধা হয়, পানে অনীহা হয়, বুকে প্রচন্ড ব্যথা হয় না, প্লীহা এবং যকৃৎ বড় হয়ে যায়। তো এটার উত্তর কি হবে? মিম আনসার করে ফেলছে যে 8 এ। আচ্ছা, প্লীহা ও যকৃৎ বড় হয়ে যায়। হ্যাঁ, তো ম্যালেরিয়া রোগের একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে যকৃৎ এবং প্লীহা কি হয়ে যায়? বড় হয়ে যায়। কারণ আমরা তো নিজেরাই পড়ছি যে ম্যালেরিয়া জ্বরের মধ্যে আরবিসি, তারপরে যকৃৎ, এগুলো রিলেটেড, তাই না? এর মধ্যে দেখো আরবিসির সাথে প্লীহা কিভাবে রিলেটেড, কারণ আরবিসির কবরস্থান হচ্ছে প্লীহা, আরবিসির কবরস্থান হচ্ছে প্লীহা। আমরা বলি গ্রেভিয়ার্ড অফ আরবিসি হচ্ছে প্লীহা, তার মানে সব রক্ত এখানে ভেঙে যায়। তার মানে প্লীহা এবং যকৃৎ তখন কি করে? অনেক বেশি অ্যাক্টিভিটি করে, অনেক বেশি পরিমাণ কাজ পরিচালনা করে। এই কারণে এই দুইটা তখন কি হয়ে যায়? বড় হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, হেপাটিক সাইজোগনিস শেষে কি তৈরি হয়? হেপাটিক সাইজোগনিস শেষে কি তৈরি হয়? এখানে এই কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে যে প্রথমেই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে আমরা দেখেছি যে মাকো আকৃতির একটা স্প্রোজয়েড গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়, তারপরে সেইখান থেকে ক্রিপ্টোজয়েড থেকে ক্রিপ্টোমেরোজয়েড, সিগন্যান্ট, রিং এগুলো হয়ে যায়। একবারে শেষে গিয়ে কি হয়? যে মেটা ক্রিপ্টোমেরোজয়েড এবং মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড। তো তোমরা পড়েছো এটা। তো এটা তোমার হচ্ছে 9 এর অ্যান্সার হবে কি? সি। 9 এর অ্যান্সার কি হবে? সি। 9 এর অ্যান্সার হবে সি। ওকে, পেনিসিলিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তোমাদের একটু হেল্প করি আমি এই কোশ্চেনের ক্ষেত্রে, যে পেনিসিলিন আবিষ্কার করে কোন বিজ্ঞানী? তো পেনিসিলিন আবিষ্কারের ক্ষেত্রে দেখো নামটা একটু অসম্পূর্ণ আর কি, আলেকজান্ডার ফ্লেমিং। তো এটা দিলে তোমাদের আর উত্তর করতে অসুবিধা হবে না। আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে কি করে? পেনিসিলিন আবিষ্কার করে, পেনিসিলিন আবিষ্কার করে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত? আচ্ছা, এখানে দেখো দুইটা আনসার চাইছে যে কি দ্বারা গঠিত। তো অপশনে যেটা দেয়া আছে যে এটা আসলে ডিএনএ ভাইরাস, এটা কি ডিএনএ নাকি আরএনএ ভাইরাস, এবং তার সাথে সাথে আসলে গাঠনিক উপাদান হিসেবে কি থাকে? আমরা দেখেছি যে নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড আবার দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ওকে, এখন ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? বাইরের দিকে তো কম্পালসারি প্রোটিন থাকবে, তাইলে দেখো লিপিড যেহেতু আছে এটা আগে বাদ যাবে। এই দুইটা থেকে একটা আনসার হবে। একটু আনসার করে দাও তো কোনটা হবে, যারা দেখতেছো একটু আনসার করে দাও প্লিজ। যারা এটা দেখতেছো একটু আনসার করার চেষ্টা করো আর কি। সানজিদা সুলতানা মিম, তুমিও কি চলে গেছো না আসো? তুমি ছাড়া তো আর কেউ আনসার করতেছে না। মিম, তুমিও কি চলে গেছো নাকি? আমি তো তোমার ভরসায় বসে আছি যে তুমি আনসার করবা। দেখো তাহলে এটা হচ্ছে আরএনএ, আরএনএ ভাইরাস, ঠিক আছে? তাইলে উত্তর কি হবে? আরএনএ এবং প্রোটিন। উত্তর কি হবে? আরএনএ এবং প্রোটিন। উত্তর হবে হচ্ছে আরএনএ এবং প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, এর নেক্সট কোশ্চেন দেখি আমরা। ভাইরাসের দেহ কোন পদার্থ দ্বারা গঠিত? একই কোশ্চেন, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। দুইবার পরপর পরীক্ষা আসছে এবং উত্তরও মোটামুটি সেম। ওকে, এরপরে কোশ্চেন দেখো, গোল আলুর সবচেয়ে মারাত্মক রোগ কোনটি? তোমার বইয়ে আসলে কোন রোগটা আছে? গোল আলুর একটা রোগের কথাই তো অন্তত আমাদের বইয়ের মধ্যে আছে। সো গোল আলুর মধ্যে সবচেয়ে মেজর রোগ কোনটা? গোল আলুর মধ্যে মেজর রোগটাই হচ্ছে গোল আলুর বিলম্বিত ধসা রোগ। গোল আলুর কি? বিলম্বিত ধসা রোগ। গোল আলুর কি? বিলম্বিত ধসা রোগ। এই যে উৎস বিশ্বাস চলে আসছে, উত্তর কি দিয়ে দিয়েছে? সি। সম্ভবত উৎস আগের প্রশ্নের আনসার করেছে। উৎস, হ্যাঁ উৎস বি হবে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, মানুষের জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে? জলাতঙ্ক কিন্তু খুবই খুবই কমন একটা আর কি তোমার হচ্ছে ভাইরাস। নর্মালি কুকুরে বিড়ালে কামড় টামড় দিলে নর্মালি এইটা ছড়াইতে পারে। তো এটা আসলে কোন ভাইরাসের কারণে হতে পারে? উৎস একটু আনসার করে দাও তো। কোন ভাইরাসের কারণে? ফ্লাভি ভাইরাস, ভ্যারিওলার কারণে, র্যাবিসের কারণে, রুবিওলার কারণে? কোনটির কারণে আসলে হয় এটা? একটু কমেন্ট করে জানিয়ে দাও যে জলাতঙ্কটা আসলে কেন হয়, জলাতঙ্কটা আসলে কেন হয় বা কোন ভাইরাসের কারণে হয়ে থাকে।
জলাতঙ্কটা আসলে কেন হয়ে থাকে? আমরা নর্মালি জানি ফ্লাভি ভাইরাসের কারণে কি হতে পারে, ডেঙ্গু হতে পারে। ফ্লাভি ভাইরাসের কারণে কি হতে পারে, ডেঙ্গু হতে পারে। তার মানে সবচেয়ে কমন একটা ভাইরাস হচ্ছে ফ্লাভি ভাইরাস। ওকে, যেহেতু তোমরা আনসার করছো না তাহলে আমি উত্তর বলে দিই। হচ্ছে দেখো, জলাতঙ্কটা হয় একমাত্র র্যাবিসের কারণে। কিসের কারণে? র্যাবিসের কারণে। ঠিক আছে, র্যাবিসের কারণে, র্যাবিসের কারণে। ফয়সাল, এটা হবে কি র্যাবিসের কারণে। ঠিক আছে, ভালো উত্তর দিয়েছো। ভালো তো উৎস ডি হবে না, রুবিওলা হবে না ভাইয়া, হাম হবে রুবিওলা। হামের যে ভাইরাস আছে সেটা কিসের কারণে হয়? রুবিওলার কারণে হয়। ঠিক আছে, আর আরেকটা আছে কি ভ্যারিওলা আছে। ভ্যারিওলাটা হচ্ছে বসন্ত 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 রোগের ভাইরাস হচ্ছে ভ্যারিওলা। ঠিক আছে, ভ্যারিওলা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি আসলে কেমন? ভাইরাসের আকার আকৃতি, এই আকার আকৃতি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আকার আকৃতি অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। তোমরা যে কোনো পরীক্ষায় দেখবা এই আকার আকৃতি থেকে কোশ্চেন আসতেছে। যেমন প্রথমে কি থাকে, দণ্ডাকার, তারপরে গোলাকার, ঘনক্ষেত্রাকার বা পাউরুটি আকৃতির। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পাউরুটি আকৃতির, পাউরুটি আকৃতির, পাউরুটি আকৃতির। এটা পরীক্ষায় খুব আসে, এটা পরীক্ষায় অনেক বেশি আসে। হ্যাঁ, তোমরা উত্তর করে দিয়েছো যে ইনফ্লুয়েঞ্জা কেমন, ডিম্বাকার, ডিম্বাকার। ঠিক আছে, ওকে। দেখো পাউরুটি আকার কি কি আছে? ভ্যাকসিনিয়া ভাইরাস আছে, হারপিস আছে, ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে যে ভ্যাকসিনিয়াটা কেমন আসলে, পাউরুটি আকৃতি। দণ্ডাকার আমরা মনে রাখতাম ATM দিয়ে, আলফা আলফা মোজাইক, টোবাকো মোজাইক ভাইরাস এবং মামস। আর গোলাকার ভাইরাসের মধ্যে কি কি ছিল? PTHD দিয়ে আমরা মনে রাখতাম, পোলিও, TIV, HIV, সরি পোলিও, TMV। ঠিক আছে, সরি TIV, হ্যাঁ TIV, আর TMV, এটাই TMV। আর ডিতে হচ্ছে ডেঙ্গু। 15C, হ্যাঁ উত্তর হয়েছে। ওকে, 16, ব্যাকটেরিয়ার নামকরণ করেছেন কোন বিজ্ঞানী? ব্যাকটেরিয়ার নামকরণ করেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানীদের নামও কিন্তু গুরুত্বপূর্ণ। এগ্রিকালচারে অনেক পরীক্ষায় বিজ্ঞানীর নাম এসেছে। যেমন দেখো এই একটা কোশ্চেন যে ব্যাকটেরিয়ার মেইনলি নামকরণ করছে কোন বিজ্ঞানী? একটু খেয়াল করে দেখো, ব্যাকটেরিয়া তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত কে করছে? ব্যাকটেরিয়ার প্রকৃত আবিষ্কারককে, ব্যাকটেরিওলজির জনককে? আমরা জানি ব্যাকটেরিওলজির জনক হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, লিউয়েনহুক। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে এই তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করছে কে? এই যে ফয়সাল আনসার করে দিয়েছে, ফয়সাল বলে ফেলছে 16D হবে না, মিশুক 16D হবে না, লিউয়েনহুক হবে না। নামকরণ কে করেছে? এরেনবার্গ। এই এরেনবার্গই কি করছে? নামকরণ করেছে, এরেনবার্গ। ঠিক আছে, এরেনবার্গ কি করেছে? নামকরণ করেছে। ওকে, পেরেছো সবাই? এরপরে দেখো, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া কোন প্রজাতির দ্বারা হয়? এইখানে যে 4টা প্রজাতি আছে, 4টা প্রজাতি ম্যালেরিয়া, 4টা প্রজাতি আমরা এভাবে মনে রাখবো, FMVO: প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ফ্যালসিফ্রাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ওভালি। এর মধ্যে ঠিক কোনটা দ্বারা আসলে এই ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়াটা হয়ে থাকে? কোনটি দ্বারা হয়ে থাকে? একটু আনসার করে দাও তো প্লিজ, একটু আনসার করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা তো খুবই সহজ প্রশ্ন, এটা খুবই সহজ প্রশ্ন, তোমাদের সবাই পারা উচিত। এটা খুবই সহজ প্রশ্ন, একটু তাড়াতাড়ি আনসার করো। মিশুক, ফয়সাল, সানজিদা, এই যে সানজিদা আনসার করে ফেলছে, সি আনসার করছে কি? প্লাজমোডিয়াম ফ্যালসিফ্রাম। এইটা সঠিক, প্লাজমোডিয়াম ফ্যালসিফ্রাম, প্লাজমোডিয়াম ফ্যালসিফ্রাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখো আমরা এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিফ্রাম, দেখো এটা একটু খেয়াল করে দেখো কিভাবে মনে রাখবা। এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, এটা কি ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। আচ্ছা, এরপরে আছে প্লাজমোডিয়াম ম্যালেরি, যেটা হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়া, কোয়ার্টান ম্যালেরিয়া। এরপরে আছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আর একবারে লাস্টে আছে কি? মৃদু বা মাইল্ড
ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, জাস্ট একটু খেয়াল করে দেখো এদের যে জ্বরের প্রকৃতি, এদের যে জ্বরের প্রকৃতি তোমরা মনে রাখতে পারো না নর্মালি। দেখো এখানে লেখা আছে কি ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। টার্সিয়ারি মানে কি, যেমন প্রাইমারি 1 ডিগ্রি পড়ছি, 2 ডিগ্রি পড়ছি, 3 ডিগ্রি পড়ছি, এই যে 3 ডিগ্রি মানে হচ্ছে টার্সিয়ারি। তার মানে দেখো 1 ডিগ্রিকে আমরা যদি 24 ঘন্টা ধরি তাহলে 2 ডিগ্রি মানে কি 48 ঘন্টা। তার মানে এখানে বলছে ম্যালিগন্যান্ট, খুবই মারাত্মক, ঠিক আছে। তাহলে এইটা জ্বরের প্রকৃতি হবে হচ্ছে 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। কারণ 1 ডিগ্রি চলে গেল মানে 24 ঘন্টা, 48 ঘন্টা, 2 ডিগ্রি গেল, 3 ডিগ্রিতে গিয়ে জ্বর আসতেছে। এবং কোয়ার্টার ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখো লেখা আছে 72 ঘন্টা পর পর জ্বর আসে। তার মানে দেখো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়ার্টারনারি থেকে জ্বর আসে, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। আর বাকিগুলো কি 48 ঘন্টা পর পর জ্বর আসে, 48 ঘন্টা পর পর জ্বর আসে। তো এই জিনিসটা একটু শিখে নাও, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে। নেক্সট প্রশ্ন দেখো, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড দেখতে কেমন? স্পোরোজয়েডটা দেখতে কেমন, যে কেবল যকৃৎ কোষের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করছে যে কোষটা, সেটা আসলে কোন ধরনের কোষ এবং সেটা আসলে কেমন দেখতে, তোমরা একটা আনসার করে দাও। দেখো তোমাদের নেটওয়ার্ক প্রকাশনী কত একটা সুবিধা দিয়েছে, বাট তারপরে তোমাদেরকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ফয়সাল উত্তর করে ফেলছে যে মাকু আকৃতির। ভেরি গুড ফয়সাল। যে দেখো চিত্রের মধ্যে এরকমই আছে যে এই মাকু আকৃতির একটা স্পোরোজয়েড, তারপরে কি গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। কেমন হয়? গোলাকার ক্রিপ্টোজয়েড। তাহলে পরীক্ষা আবার আসতে পারে যে এই ক্রিপ্টোজয়েড আসলে কেমন, এই ক্রিপ্টোজয়েড কেমন, তখন কি দিয়ে দিব উত্তর যে ক্রিপ্টোজয়েড হচ্ছে গোলাকার ক্রিপ্টোজয়েড। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ছত্রাক আক্রমণকারী ভাইরাস, ছত্রাক বিদ্যাকে আমরা কি বলি? মাইকোলজি। ছত্রাক বিদ্যাকে আমরা কি বলি? মাইকোলজি। আবার অনেক সময় অ্যালগিওলজি বলি কাকে? শৈবাল বিদ্যাকে কি বলি? অ্যালগিওলজি, তাই না? বা এই যে আনসার করে ফেলছো নাকি, যে ছত্রাক আক্রমণকারী ভাইরাস কোনটি বানানটা একটু কেমন হয়ে গেছে, 19 ডি, মাইকোফাজ। তো বোঝাই তো যাচ্ছে যে মাইকোলজি হইলে এখানে কি হবে? মাইকোফাজ হবে, ঠিক আছে। ডি উৎস। ভেরি গুড ফয়সাল, থ্যাংক ইউ। উৎস এবং ফয়সাল, তোমরা তোমাদের বন্ধুদের একটু দেখো, মিম একটু তোমাদের বন্ধুদের মেনশন দাও, ঠিক আছে। যেহেতু আজ কিন্তু অনেক বড় 2টা চ্যাপ্টার এবং আমাদের খুবই বেশি সময় ধরে আমাদেরকে আসলে ক্লাস নিতে হবে, এবং বলা যায় যে তোমাদের অনেক বেশি জানানোর ইচ্ছা কিন্তু আমি আজকে পোষণ করছি, যে তোমাদের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দিব। যেমন তোমাদের অনেক জুলজিতে অনেক বেশি সমস্যা হয় প্রাণীর পরিচিতি নিয়ে, এবং প্রাণীর পরিচিতি চ্যাপ্টার থেকে আসলে কি পড়বা না এটাও বুঝতে পারো না। তো এইটা আমি আজকে কিন্তু এইভাবে প্রিপেয়ার হয়ে আসছি যে তোমাদের এটা খুব ভালোভাবে আমি তোমাদেরকে আসলে বুঝিয়ে দিব। তো তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও, বা পারলে যদি শেয়ার দেওয়া যায় অবশ্যই একটু শেয়ার দাও, ঠিক আছে। ওকে, কন্টিনিউ করি। দেখো নেক্সট প্রশ্ন দেখো, হেপাটিক সাইজোকনি কোথায় ঘটে? নামই হচ্ছে হেপাটিক, তো তোমরা পড়ছো সে হেপাটিক শব্দের অর্থই হচ্ছে যকৃৎ। সো এই কোশ্চেন খুবই সিলি কোশ্চেন। দেখো আসলে প্রশ্ন এরকম সহজ প্রশ্নই হয় পরীক্ষায়, এরকম সহজ প্রশ্নই হবে, এবং এই সহজ প্রশ্নই দেখো তুমি ভুল করে ফেলছো, এবং তোমার আগের অভিজ্ঞতা থেকেই তুমি দেখো যে সহজ প্রশ্ন ভুল যাওয়ার কারণেই কিন্তু তুমি চান্স পাওনি। এখন দেখে মনে হচ্ছে কত সহজ, বাট এটা কিন্তু আসলে, হ্যাঁ হেপাটিক তো বোঝাই যাচ্ছে যকৃতে। ওকে, থ্যাংক ইউ উৎস এবং ফয়সাল। দেখো গরুর অ্যানথ্রাক্স রোগের জীবাণু এক ধরনের কি, তার মানে এই যে অ্যানথ্রাক্সটা হয় গরুর, যে প্রাণীর যে রোগটা হয়, এই প্রাণীর যে রোগটা হয় এটা আসলে কি ভাইরাস দ্বারা ছড়াচ্ছে নাকি ব্যাকটেরিয়া দ্বারা ছড়াচ্ছে? কোশ্চেনটা আসলে এরকম। আচ্ছা, 21-এর আনসারটা করে ফেলো, যে এই যে রোগটা ছড়াচ্ছে 21-এর কি ব্যাকটেরিয়া। ওকে ফয়সাল, হ্যাঁ ব্যাকটেরিয়া দিয়েই হয়ে থাকে। কোনটি দিয়ে হয়ে থাকে? ব্যাকটেরিয়া দিয়েই হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সাধারণত কি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া একটা মনে রাখার একটা ছোট একটা ছন্দ বা সূত্র, তোমরা যেটাই বলতে পারো। এটা একটু জাস্ট আমি লিখে দেওয়ার চেষ্টা করতেছি, অ্যাক্টেল BDS। আচ্ছা, এটা দিয়ে তোমরা সমস্ত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো মনে রাখতে পারবে। যেমন এতে হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, কেতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ওকে, এলতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ঠিক আছে।
বিতে হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস সাবটিলিস। হ্যাঁ আমি দেখেছি তুমি উত্তর করেছো, উত্তর করেছো। এরপরে দেখো ডিতে হচ্ছে ডিপথেরিয়া, ডিপথেরিয়া। এইবার দেখো এসটে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফাইলোকক্কাস। তো নাম শুনেই তো বোঝা যাচ্ছে এটা কি কক্কি, এটা কি কক্কি, এটা কি কক্কি। সো এই যে স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফাইলোকক্কাস এগুলো তো কক্কাস জাতীয় একটা ব্যাকটেরিয়া। এই কারণে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো সাধারণত কি হয়, এই কক্কি হয়। একটা উত্তর দেখে আসলে উত্তর করা যায়, উত্তর করা যায়। 22-এর সি হবে না, 22-এর সি হবে না, এটা ডিরেক্ট কক্কাস উত্তর হবে। কক্কি ডিরেক্ট উত্তর দিবা, কক্কি হবে। ঠিক আছে, এটা কক্কি দিবা। মিম উত্তর দিয়েছো। এই যে আমাদের একজন নতুন সদস্য চলে এসেছে, আরাফাতুন জান্নাত আখি। তোমাকে ওয়েলকাম করছি আমাদের সাথে। তুমি বেশ দেরিতেই আনসার শুরু করেছো, হয়তো আমি আশা করছি যে তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং খুব দ্রুত আনসার করে ফেলবে। ঠিক আছে, তো এটা ডি হবে। পরবর্তী প্রশ্ন যায় হচ্ছে ব্যাকটেরিওফাজ এক ধরনের কি? ব্যাকটেরিওফাজ জিনিসটা হচ্ছে এরকম যারা ব্যাকটেরিয়াকে গ্রাস করে, যারা কি করে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, খেয়ে ফেলে বা গ্রাস করে, বা গ্রাস করে। আচ্ছা তাহলে গ্রাস করতেছে কে? ফাজ। কে গ্রাস করতেছে? ফাজ। এই ফাজ শব্দের অর্থ কি? টু ইট, টু ইট মানে কি খেয়ে ফেলা, বা কি খেয়ে ফেলা। এখন দেখো ফাজ হচ্ছে একটা ভাইরাস, ভাইরাস। ফাজ কি? ভাইরাস। ফাজ হচ্ছে একটা ভাইরাস। তোমরা উত্তর করেছো যে ভাইরাস, হ্যাঁ ভাইরাসই হবে। দেখো যে বলছে ব্যাকটেরিওফাজ, তার মানে যে ফাজ ব্যাকটেরিয়াকে খেয়ে দিল তাদেরকেই বলতেছে ব্যাকটেরিওফাজ। সো উত্তর হবে কি? ভাইরাস। উত্তর হবে কি? ভাইরাস। ওকে, এরপর দেখো মানবদের প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ম্যালেরি, এফ এম ভি ও। তার মানে দেখো প্লাজমোডিয়াম ম্যালেরি, তার প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের পরে আছে কি প্লাজমোডিয়াম ম্যালেরি। এই ম্যালেরিয়া সুপ্তিকাল কতদিন আসলে? তো আনসার করে ফেলো তোমরা অবশ্যই, অবশ্যই। হ্যাঁ 24-এর সি, অসাধারণ, অসাধারণ। ফয়সাল থ্যাংক ইউ। 18 থেকে 40 দিন, 18 থেকে 40 দিন। ফয়সাল বলো তো প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের কতদিন থাকে? ফয়সাল একটু চেষ্টা করো তো, একটু চেষ্টা করো তো। প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের কতদিন থাকে? 8 থেকে 15 দিন, 15 দিন। এর সুপ্তিকাল কতদিন? 8 থেকে 15 দিন। প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের কতদিন? প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের কতদিন? প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের হচ্ছে 12 থেকে 20 দিন, 12 থেকে 20 দিন, এগুলো সুপ্তিকাল। ঠিক আছে, ওকে। আর একবারে শেষে কি ওভালি থাকে? ওভালি কত? 11 থেকে 16 দিন, 11 থেকে 16 দিন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন বারবার পরীক্ষায় আসবে, এখান থেকে বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, হ্যাঁ 12 থেকে 20, থ্যাংক ইউ। আচ্ছা এর পরবর্তী কোশ্চেন দেখো, মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে কোন ব্যাকটেরিয়া? এটা প্রশ্ন একটু আগে আমরা দেখেছি যে মাটি থেকে সরাসরি, মাটি থেকে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে কোনটা কোনটা? আমরা পড়ছিলাম না এপিসি, এ তো আছে অ্যাজোটোব্যাক্টর, তো 1 নম্বরেই তো আছে অ্যাজোটোব্যাক্টর। সিউডোমোনাস ক্লস্ট্রিডিয়াম, এটা লিখে রাখতে পারো যে নাইট্রোজেন সংবন্ধন করে 3টা ব্যাকটেরিয়া, সেটা তোমরা এপিসি দিয়ে মনে রাখবে। হ্যাঁ ফয়সাল, ফয়সাল পেরেছে, ফয়সাল অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর। ঠিক আছে, হ্যাঁ মিম, মিম দেখেছি। আরাফাতুন জান্নাত আখি দেখেছি। তোমরা সবাই এই আনসার করছো, তার মানে এটা জানো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, পাউরুটি তৈরিতে প্রক্রিয়ায়, পাউরুটি তৈরির প্রক্রিয়ায় ময়দার সাথে ইস্টের ব্যবহারের ফলে পাউরুটি ছিদ্রযুক্ত হয়ে কোন গ্যাসের চাপে? আচ্ছা তার মানে পাউরুটি যখন আমরা তৈরি করি, যখন আমরা ইস্ট পুশ করি এখানে বা ইস্ট মিশাই, তার সাথে সাথে আসলে এর মধ্যে আর কি থাকে? তার মধ্যে কি থাকে এটা দেখো, একটু ফন্ট একটু ইয়া হয়ে গেছে। অ্যামোনিয়া থাকে না অক্সিজেন থাকে, না সিএইচ থাকে, না CO2 থাকে? কোনটা থাকে এখানে আসলে? কোনটা থাকে? ডি। ফয়সাল আনসার করছে, মিম আনসার করছে, আখি আনসার করছে। কোনটা হবে তাহলে? কার্বন ডাইঅক্সাইড। কি হবে? কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে। ঠিক আছে, ওকে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন পরজীবী মানুষের দেহে ম্যালেরিয়া সৃষ্টি করে না? কোনটা ম্যালেরিয়া সৃষ্টি করে? তো আমরা বারবার বলতেছি প্লাজমোডিয়াম, এফ এম ভি ও, ফ্যালসিপারাম, ম্যালেরি, ভিভ্যাক্স, ওভালি। ওভালি আছে, ফ্যালসিপারাম, ম্যালেরি, তার মানে উত্তর হবে, উত্তর হবে কি?
এ। এই যে দেখো আখি কত দ্রুত আনসার করছে, ফয়সাল আনসার করেছে, ভেরি গুড, ভেরি গুড। মিমও আনসার করে ফেলেছে। তো দেখো তোমরা যখন এই যে আনসার আমি যদি দ্রুতও বলে দিই, যদি দেখো আমার এখানে তোমাদের উত্তরটা একটু দেরিতে আসে, অনেক সময় কি হয় আমাকে তো বেশ প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিতে হবে, এই জন্য অনেক সময় নেটওয়ার্কিং এর কারণে আমি দ্রুত আর কি সলভটা বলে ফেলি। তো এতে তো কিন্তু তোমরা মন খারাপ করবে না, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের উত্তর দেখতেছি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনের জন্য দায়ী কে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আমরা কি দিয়ে নরমালি পড়ছি, যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত। আচ্ছা এখানে কি আসলে উত্তর আছে না উত্তর নাই? উত্তর যদি না থাকে তাহলে কি হইতে পারে, এটা আনসার করবা। এই কোনোটি নয়, এটা যদি উত্তর হয় তারপরে তোমরা করবা না, কি দিয়ে আসলে হয় এটা তোমরা একটু জাস্ট আমাকে জানাও, যে কি দিয়ে আসলে হয় এটা একটু জানাও। যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, হ্যাঁ ডি তো আমি বুঝতে পারছি, আখি বুঝতে পেরেছি যে ডি আনসার হবে, বাট তাহলে ডি যদি আনসার হয় তাহলে উত্তর আসলে কোনটা? আসলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন করে কে কে কে? পেপটিডোগ্লাইকন, পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকন বা মিউকোপেপটাইড, এর একটা নাম কি? মিউকোপেপটাইড, মিউকোপেপটাইড। এদেরকে অনেক সময় আবার মিউরিন বলা হয়, কি বলা হয়? মিউরিন, কি বলা হয়? মিউরিন বলা হয়, ঠিক আছে? সাথে মুরামিক অ্যাসিড, সাথে মুরামিক অ্যাসিড। এই যে দেখো ফয়সাল বলে ফেলছে পেপটিডোগ্লাইকান, তোমার হচ্ছে আখি বলে ফেলছে, এই যে আবার জুবা এসেছে, ওয়েলকাম করছি তোমাকে। মুরামিক অ্যাসিড থাকে, সাথে আবার টিকোইক অ্যাসিড থাকে, টিকোইক অ্যাসিড থাকে। আচ্ছা জুবা তুমি কি বলছো যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত? সেলুলোজ নির্মিত হওয়ার কোনো অপশনই নাই, কারণ এরা কি করে? নর্মালি উদ্ভিদের দেহ গঠন করে, ঠিক আছে? এরপর দেখো সবচেয়ে ছোট ভাইরাস কোন রোগ তৈরি করে? সবচেয়ে ছোট ভাইরাস আমি তোমাদেরকে একটু বলে দিই যে টিএমভি সবচেয়ে বড় ভাইরাস, সবচেয়ে বড় ভাইরাস, তার মানে আগে বাদ যাবে কোনটা? এটা বাদ যাবে, টোবাকো মোজাইক ভাইরাস। এবং টোবাকো মোজাইক ভাইরাস প্রায় 300 ন্যানোমিটার পর্যন্ত বড় হতে পারে। এই যে তোমরা অনেকেই আনসার করে দিয়েছো, একদম ঠাস করে আনসার করে দিছো। উৎস ফয়সাল, আব্দুল্লাহ, আখি। হ্যাঁ, গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ বা এর যে ভাইরাস, এটা সবচেয়ে ছোট এবং এটা প্রায় 8 থেকে 10 বা 8 থেকে 12 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে, মানে সবচাইতে ক্ষুদ্র। মিম আনসার করে ফেলছে, থ্যাংক ইউ। ওকে, এরপরের প্রশ্ন দেখো যে ক্যাপসিড কি? বারবার বলছি আমরা যে একটা ভাইরাস, এই ভাইরাসের বাইরের দিকে যে প্রোটিন আবরণ থাকে, এই প্রোটিনকে আমরা নর্মালি কি বলি? প্রোটিনকে বলতেছি কি? ক্যাপসিড। তার মানে ভাইরাসের কি? প্রোটিন আবরণ। এটা অনেক বেশি সহজ, তাই তোমাদেরকে আমি আনসার করে দিলাম। পরবর্তী কোশ্চেন দেখো, মানবের যকৃত রক্তনালিকায় সংগঠিত এই যে প্লাজমোডিয়াম ভিভাক্স এর অযৌন চক্রকে কি বলে? যে যৌন চক্র আর অযৌন চক্র, তাহলে অযৌন চক্রকে এখানে কি বলছে? একটু কাইন্ডলি আনসার করে ফেলো তো। 31 নম্বরের আনসার কি হতে পারে? 31 নম্বরের আনসার কি হতে পারে? 31 নম্বরের আনসার কি হতে পারে? মানবদেহে যকৃৎ এবং রক্তকণিকায় যেটা সংগঠিত হয় তাদেরকে আমরা আসলে, হ্যাঁ এই যে আনসার করে ফেলেছে, সাইজোগনি। কি বলি আমরা? সাইজোগনি বলি। যে যকৃৎ এবং রক্তকণিকায় একই সাথে সংগঠিত হচ্ছে, এই কারণে আমরা তাদেরকে কি বলতে পারি? সাইজোগনি বলতে পারি, ঠিক আছে? এবং এইখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার তৈরি হয় বলে অনেক সময় এদেরকে আমরা সাইজন্ট বলি। কি বলি? সাইজন্ট বলি। তাহলে ম্যালেরিয়ার মধ্যে যদি অনেক বেশি পরিমাণ নিউক্লিয়াস থাকে তখন তাদেরকে আমরা বলি সাইজন্ট। উদ্ভিদ কোষে থাকলে তাদেরকে আমরা বলি সিনোসাইট। প্রাণী কোষে যদি থাকে তাদেরকে বলি প্লাজমোডিয়াম। তার মানে আমরা পড়তেছিলাম যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। পরবর্তী কোশ্চেন দেখো, দধি তৈরিতে কোন অণুজীবটা ব্যবহার করা হয়? দই তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? দই তৈরির ক্ষেত্রে টেম্পারেচারটা আমি তোমাদেরকে একটু রিকল করিয়ে দিই, 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আমরা পড়েছিলাম দই এই টেম্পারেচারে খুব ভালো জন্মে এবং ভালো ফর্ম করে ব্যাকটেরিয়া। এবং বাংলাদেশের মধ্যে দই সবচেয়ে ভালো হয় হচ্ছে বগুড়াতে। তাহলে বগুড়াতে কি সবসময় 37 থেকে 38 ডিগ্রি টেম্পারেচার বজায় রাখে? আসলে কিন্তু না, ওইখানে একটা স্পেসিফিক টেম্পারেচার আছে। তো দই তৈরির তাপমাত্রা হচ্ছে এটা। আচ্ছা 32-এ কি বলছো? স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, শতভাগ সঠিক উত্তর। তাহলে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস হচ্ছে কি করে?
দধি তৈরিতে ব্যবহার করে এবং দই তৈরির সময় স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিসটা আসলে ভালো ফাউন্ড করা প্রয়োজন হয়। এরপর দেখো অণুজীব বিজ্ঞানের জনককে, ফাদার অফ মাইক্রোবায়োলজি, ফাদার অফ মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি। আচ্ছা তাই দেখো এখানে কতজনের নাম আছে দেখো, রবার্ট হুক না এ সাইটোলজির জনক, ক্যারোলাস লিনিয়াস না দ্বিপদ নামকরণের জনক, অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক, এবং আর শেষে কে আছে, গ্রেগর জোহান মেন্ডেল, যাদেরকে আমরা জানি কি বংশগতিবিদ্যার জনক। তাহলে কত হবে 33-এর সি। এই যে ফয়সাল বলছে আমার বাসা বগুড়ায়, ভাইয়া ফয়সাল তুমি কিন্তু আমাদেরকে দই খাওয়াবা এবং আমরা চাই তুমি এখন দই না খাওয়াও, তুমি চান্স পাওয়ার পরে দই খাওয়াও, ঠিক আছে? আমরা কিন্তু এটা প্রত্যাশা করছি, তার মানে তোমরা চান্স পাও তারপরে খাওয়াও। ওকে, তোমরা অনেকেই আখি, ফয়সাল, উৎস, সানজিদা সবাই আনসার করে ফেলেছে সি। তাহলে লিউয়েন হুককে আমরা কি বলি, অণুজীব বিজ্ঞানের জনক। মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর যে প্রক্রিয়াটা ঘটে, তাইলে দেখো মানুষের দেহে, একটা মানুষের দেহে ঘটতেছে, মানুষের দেহে ঘটতেছে যেটাকে আমরা বলতেছি হেপাটিক এবং এরিথ্রোসাইটিক সাইটোকনি, ঠিক আছে? আরেকটা হচ্ছে মশকির দেহে ঘটতেছে, মশকির দেহে। তো মশকির দেহে একটা হচ্ছে ক্রপের মধ্যে আর একটা হচ্ছে ক্রপের দুই স্তরের মাঝখানে, দুই স্তরের মাঝখানে। এই যে 34-এর বি কে আনসার করছে, মিম সবার আগে আনসার করছে, মিম সবার আগে আনসার করছে। এই আখি এটা কেন হবে সাইজোগনি? কেন সাইজোগনি হচ্ছে যখন আরবিসি প্লাস হেপাটিক মানে যকৃৎ এইখানে হয় তখন তাদেরকে সাইজোগনি বলি। দেখো তো এই অপশনটা হয় কিনা, গ্যামেটোগনি আর স্পোরগনি, গ্যামেটোগনি আর স্পোরগনি, বি হবে। মিম সবার আগে, ফয়সাল আনসার করে ফেলেছে। তুমি একটু কারেকশন করে নাও আখি, তুমি একটু কারেকশন করে নাও যে গ্যামেটোগনি হবে এবং স্পোরগনি হবে, গ্যামেটোগনি এবং স্পোরগনি। আব্দুল্লাহ বলে ফেলেছে বি হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, ধানের টুংরো রোগ, এই টুংরোর সাথে সংশ্লিষ্ট রেখে, এই টুংরো এটা কিন্তু মেডিকেল কোশ্চেন, এটা মেডিকেল পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে। দেখো তোমরা কি করবা, আমরা যে নেটওয়ার্ক বইটা তোমাদের দিয়েছি এটাতে কিন্তু শুধুমাত্র এগ্রিকালচারের কোশ্চেন আছে। তো তোমরা অবশ্যই এর আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, এর আগে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছো, তখন অবশ্যই তোমাদের ফার্মা নলেজ বইটা, ফার্মা নলেজ বইটা তোমাদের অবশ্যই সংগ্রহে আছে। তোমরা কি করবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের কোশ্চেন এবং তার পাশাপাশি মেডিকেলের যে কোশ্চেনগুলো আছে অবশ্যই একটু সলভ করে যাবে। দেখো এখানে একটা ব্যাকটেরিয়া আছে, তার নাম হচ্ছে টুন্ডু। টুন্ডু কিন্তু গমের একটা রোগ যেটা ব্যাকটেরিয়া থেকে হয়, ব্যাকটেরিয়া থেকে। আর এই ধানের টুংরোটা আসলে ভাইরাস থেকে হয়ে থাকে। কোথা থেকে হয়ে থাকে, ভাইরাস থেকে। তোমরা সবাই আনসার করেছো, থ্যাংক ইউ, অনেকেই আনসার করেছে। এই জায়গায় আমরা সম্ভবত একজন নথিতে পেয়ে গেছি টুসিকে আমরা পেয়ে গেছি, টুসিকে আমরা ওয়েলকাম করছি। টুসি তুমি দেরিতে হলেও এসেছো এবং আশা করছি তুমি থাকবে, শেষ পর্যন্ত থাকবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, প্রিয়ন্স কি? এই প্রিয়ন্স কিন্তু এই প্রিয়ন্স কি আসলে? প্রিয়ন্স তো প্রোটিন, আমি তোমাদের পড়াইছি যে প্রি থাকলেই সেটা কি হবে, প্রোটিন। তাইলে দেখো এই প্রিয়ন্সটা আসলে কি করে, প্রিয়ন্সটা বেশ জটিল রোগ তৈরি করে। যেমন ম্যাট কাউয়ের পিছনে এর হাত আছে, ম্যাট কাউয়ের পিছনে এর হাত আছে এবং ভেড়া ছাগলের স্করপিয়ার পিছনে এর হাত আছে। হ্যাঁ, আচ্ছা প্রিয়ন্স কি? অনেকে বলছে ভাইরাস প্রোটিন। আচ্ছা উত্তরটা আসলে ভাইরাস প্রোটিন নেওয়া যাচ্ছে না, এই কারণে এই যে টেসপেসিয়া পপুলিনি, কি কঠিন নাম দাও তোমরা ভাই, এটা তো আমরা উচ্চারণও করতে পারছি না, কিসের সায়েন্টিফিক নাম এটা? আচ্ছা দেখো এটা হচ্ছে রোগ উৎপাদনকারী একটা প্রোটিন, এটা কি রোগ উৎপাদনকারী একটা প্রোটিন, বুঝতে পেরেছো? এবং এটা অবশ্যই আরএনএ ভাইরাস থাকবে, আরএনএ হবে এখানে, ঠিক আছে? তার মানে এই ভাইরাসটা আসলে এখানে, হ্যাঁ আব্দুল্লাহ শুধু আনসার করছে এবং 36-এর ডি, ফয়সাল অনেক আগেই আনসার করেছে যে ডি হবে। এটা আসলে আমরা উত্তর নিতে পারতেছি না, এটা আসলে ভাইরাস প্রোটিন নয়, এটা হচ্ছে এক ধরনের রোগ উৎপাদনকারী প্রোটিন, ঠিক আছে? ওকে, কে প্রমাণ করেন যে কেবলমাত্র অ্যানোফিলিস গণভুক্ত ম্যালেরিয়া বা অ্যানোফিলিস গণভুক্ত স্ত্রী বসা ম্যালেরিয়া পরজীবী বহন করে? এর মধ্যে কে আসলে এটা প্রমাণ করছে?
প্যাট্রিক ম্যানসন, এটা তো আমরা মেবি পড়ি নাই খুব বেশি একটা। হ্যাঁ, চার্লস লেভেরন পড়েছি, রোনাল্ড লর্ডস পড়ছি, এবং এই যে রিচার্ড পিকার, এটাও আমরা পড়ি নাই। তার মানে দেখো বি আর সির মধ্যে একটা উত্তর হবে। 37-এ ওই যে আনসার করে ফেলেছো, 37-এর ডি ডি সি সি বি, আচ্ছা এটা আসলে হবে কি সি। তাহলে সি উত্তর করছে কে? আখি। আখিকে কনগ্রাচুলেট করতেছি যে সে রোনাল্ড রসের কথাটা মনে রেখেছে। মিম উত্তর করে ফেলেছে, মিম উত্তর করেছে। তাইলে দেখো এটা এটা এই কথাটা বলছে কে যে শুধুমাত্র অ্যানোফিলিস গণভুক্ত স্ত্রী মশারাই শুধুমাত্র ম্যালেরিয়ার পরজীবীটা বহন করে। এই কথাটা বলে ফেলেছে কে? বলেছে রোনাল্ড রস। চার্লস ল্যাভেরন কি করছে? সে ম্যালেরিয়ার পরজীবীটা বৃষ্টির পানির মধ্যে সে পেয়েছে। ঠিক আছে, এতটুকু কাজ সে করেছে। ওকে, দেখো মশকের দিয়ে ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রকে আসলে আমরা কি বলি? ম্যালেরিয়ার বডির মধ্যে যেটা হচ্ছে সাইজোগনি না, এটা তো মানুষের দেহে গ্যামেটোগনি, স্প্রোগনি, ট্রোফোজয়েড। আচ্ছা, দেহের মধ্যে ম্যালেরিয়ার জীবাণু, দেহের মধ্যে তো গ্যামেটোগনি তো হওয়া সম্ভব না, এর মধ্যে হবে কোনটা? স্পোরগনি। কোনটা হবে? স্পোরগনি। আনসার করে ফেলেছো। ওকে, থ্যাংক ইউ। এর পরবর্তী দেখো, যে ব্যাকটেরিয়া কোষের এক প্রান্তে, আচ্ছা ফ্লাজেলার কথা যেহেতু আসছে, এটা ব্যাকটেরিয়ার কোথাও ফ্লাজেলা নাই, অ্যাট্রিকাস। এক প্রান্তে একটা ফ্লাজেলা আছে, দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা আছে, এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা আছে, দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা আছে, আর একবারে চারদিকে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এই চারদিকে যেটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। চারদিকে আছে কি? তাদেরকে আমরা পেরিট্রাইকাস বলি। কি বলি? আচ্ছা, 39-এর কি আনসার করেছো? 39-এর ডি, মনোট্রাইকাস। ওকে, ফয়সাল আনসার করেছে, মিম আনসার করেছে মনোট্রাইকাস। উত্তর কি হবে তাহলে? মনো শব্দের অর্থ কি? এক। মনো শব্দের অর্থ কি? এক। তার মানে এক পাশে একটা ফ্লাজেলা আছে, তার মানে এটা হবে কি? মনোট্রাইকাস। এবং এইখান থেকে কিন্তু উদাহরণগুলো পড়বা প্লিজ ভাইয়ারা, এইখান থেকে উদাহরণ পড়বা এবং এটা 100% গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এটা থাকবে। শোনো, এই জায়গা থেকে এর আগেই কোন টপিক আছে? গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ব্যাপারটা আছে। তো এই দুইটা থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণ প্রশ্ন পরীক্ষায় আসে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ভাইরাসের শূন্য প্রোটিন আবরণকে কি বলে? ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ, তার মানে ওর উপরে আসলে খুব কম পরিমাণের প্রোটিন আসলে থাকে, বা একেবারে নাই বললেই চলে। তাহলে 40 নম্বরের আনসার কি হতে পারে? 40 নম্বরের আনসার কি হতে পারে? একটু উত্তর দাও। ভিরিয়য়েড হবে, ভিরিয়ন হবে, প্রিয়ন্স হবে, নাকি ক্রিপ্টের হবে, ট্রাপিক্রিপ্টের হবে? কোনটা হবে? এটা তো হওয়ারই পসিবিলিটি নাই। এই যে আনসার করে ফেলছে ফয়সাল, আখি, সানজিদা, থ্যাংক ইউ। প্রিয়ন্স কি হবে? প্রিয়ন্স। উত্তর হবে কি? প্রিয়ন্স। ওকে, অনেকেই আনসার করেছো। আব্দুল্লাহ, এটা ভিরিয়ন হবে না ভাইয়া, এটা ভিরিয়ন কোনোভাবেই হবে না। সানজিদা, এটা কখনোই ভিরিয়য়েড হবে না। শূন্য প্রোটিন বললেই সাথে সাথে উত্তর হবে কোনটি? প্রিয়ন্স। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রজাতিতে রোগ ছড়ায় না কোনটি? এটা আমি কোশ্চেন দিয়েছি, এটা বিগত সালের কোশ্চেন না। আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য আরো 5টা কোশ্চেন অ্যাড করেছি, তার মধ্যে এই কোশ্চেনগুলা আমরা বিগত কোশ্চেন 40টা পড়ে ফেলেছি। এখন দেখো এখানে একটু আনসার করার ট্রাই করো। আদি পোষক থেকে পরে যে নতুন পোষকে ছড়ায়, এদেরকে আমরা আসলে বলতেছি ইমার্জিং ভাইরাস। কি বলতেছি? ইমার্জিং ভাইরাস। তার মানে আদি পোষক থেকে নতুন পোষক প্রজাতিতে যারা রোগ ছড়িয়েছে তাদেরকে আমরা বলতেছি কি? ইমার্জিং ভাইরাস। আচ্ছা, 41-এর ফয়সাল আনসার করছে, আব্দুল্লাহ, আখি। হ্যাঁ, তোমরা বলেছো কি? বসন্ত। ওকে। আচ্ছা, বসন্তই হবে, কারণ আমরা পড়েছি করোনা, সার্স, নীল, এবং এর সাথে সাথে আছে কি? ইবোলা, তারপরে কি আছে? নীল ভাইরাস তো বললাম। তো এইগুলো হচ্ছে নর্মালি, ও HIV আছে, এগুলো হচ্ছে সব কি? HIV, এগুলো সব কি? ইমার্জিং ভাইরাস। এগুলো সব কি? ইমার্জিং ভাইরাস। এই যে টুসিও আনসার করেছে। টুসি, তুমি আনসার করার জন্য তোমাকে ধন্যবাদ। ওকে, এরপর দেখো, ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে কোন তথ্যটি ভুল? এইখানে এমন কোন তথ্য আছে যেটা ভুল? অনেক একটু বড় প্রশ্ন, একটু আনসার করার ট্রাই করো প্লিজ। এখানে তোমাকে কোন কথাটা তোমার মনে হচ্ছে এটা ভুল? কোন কথাটা মনে হচ্ছে তোমার ভুল? একটু ভালোভাবে দেখার ট্রাই করো। কোন তথ্যটি তোমার মনে হচ্ছে ভুল? দেখো, পাইরোজেন ক্ষরণ হয় এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। কোন তথ্যটি তোমার ভুল মনে হচ্ছে? স্পোরোজয়েড গোলাকার, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড মশকির লালাই থাকে, হেপাটিক সাইজোগনি সম্পন্ন হতে 7 থেকে 10 দিন সময় লাগে। দেখো, এখানে কিন্তু আলটিমেটলি 4টা কোশ্চেন আছে, এখানে কিন্তু 4টা
এমসিকিউ আছে ভাইয়া, একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা জায়গায় এমসিকিউ আছে, প্রত্যেকটা জায়গায়। এই যে দেখো দেখো পেরে গেছে, তোমাদের ধন্যবাদ। দেখো তোমরা সবাই পেরেছো, আলহামদুলিল্লাহ। দেখো ফয়সাল উত্তর করেছে, আব্দুল্লাহ উত্তর করেছে, সবাই বি আনসার করেছে। স্প্রোজয়েড আখি আনসার করেছে যে হ্যাঁ স্প্রোজয়েড কেমন, মাকু আকৃতির। এটা সহজ একটা জিনিস, স্প্রোজয়েড মাকু আকৃতি। তাহলে গোলাকার কে আছে, গোলাকার ছিল ক্রিপ্টোজয়েড, গোলাকার কে ছিল ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েড। দেখো এখানে কিন্তু 4টা এমসিকিউ। দেখো পাইরোজেন কোথায় ক্ষরণ হচ্ছে, প্লাজমোডিয়ামের স্প্রোজয়েড কোথায় থাকে, মশকের লালায় থাকে। এখানে কিন্তু 4টা কোশ্চেন, এবং পরবর্তী পরীক্ষাগুলোতে আমি চেষ্টা করবো এইটার পরিমাণ আরো বেশি বাড়িয়ে দেওয়ার, যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়। হ্যাঁ কি স্প্রোজয়েড মাকু আকৃতির। ওকে, এরপরে দেখো ভাইরাস সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা একটু চেষ্টা করো তো উত্তর দিতে। এটা আমি তোমাদের জন্য একটু প্র্যাকটিসের জন্য বানিয়েছি, এবং আশা করি তোমাদের এটা খুবই উপকারী দিবে। দেখো ভাইরাস সম্পর্কে আমরা পড়েছি এসেলুলার, অব্লিগেট প্যারাসাইট, মাইক্রোস্কোপিক, কনসিস্টিং এলিমেন্ট, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। আচ্ছা কেউ একজন আনসার করো, তাইলে আমার উত্তর বলতে সুবিধা হবে। কেউ একজন একটু আনসার করো তো। বি আনসার করেছে, বি, বি ফয়সাল বলেছে বি। আচ্ছা আর কেউ? আচ্ছা ফয়সাল তোমার উত্তরটাই আমি আগে বলি। আমরা পড়েছি ভাইরাস হচ্ছে অকোষীয়, অকোষীয় ভাইরাস কেমন, অকোষীয়। ওকে, আচ্ছা আমরা পড়েছি ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, বাধ্যতামূলক পরজীবী। এই বাধ্যতামূলক মানে কি, অব্লিগেট, পরজীবীর ইংরেজি কি প্যারাসাইট, তাহলে এটা তো সঠিক আছে, এটা তো সঠিক আছে। অ্যাসেলুলার এটাও সঠিক আছে, অকোষীয় এটাও সঠিক আছে। তাইলে আসলে হবে কোনটা? এই তোমরা সবাই কেন বি বি আনসার করতেছো, তোমরা সবাই কেন বি আনসার করতেছো? অব্লিগেট প্যারাসাইট মানে বাধ্যতামূলক পরজীবী, তো ভাইরাস কি বাধ্যতামূলক পরজীবী নয়? অবশ্যই ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা এখন দেখো মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক মানে কি আণুবীক্ষণিক, আণুবীক্ষণিক, বীক্ষণিক, আণুবীক্ষণিক। এই ভাইরাস কি আণুবীক্ষণিক, ভাইরাস কি আণুবীক্ষণিক? ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। তাহলে কি হবে? ইউএলটিআর এ, আলট্রা মাইক্রোস্কোপিক। উত্তর হবে সি, উত্তর হবে কি সি। তাহলে ভাইরাস সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? উত্তর হবে সি। ঠিক আছে, এটা কি হবে? সি, আলট্রা মাইক্রোস্কোপিক বা ইলেকট্রোমাইক্রোস্কোপিক। ঠিক আছে, এইটা উত্তর হবে এইটা। আর কনসিস্টিং এলিমেন্ট আমরা তো জানি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। দেখো চন্দন কিন্তু উত্তর করে ফেলছে, চন্দন কিন্তু উত্তর করে ফেলছে, সানজিদা বলে ফেলেছো। ওকে, তাহলে এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন। এর পরবর্তী কোশ্চেনটা দেখো, কোন তথ্যটি সত্য, এর মধ্যে বের করতে হবে কোন তথ্যটি আসলে সত্য। দেখো তো এর মধ্যে তোমার কোনটা সত্য মনে হচ্ছে, একটু ট্রাই করো যে কোনটা সত্য মনে হচ্ছে। একটু কোশ্চেনটা একটু কঠিন মনে হবে আর কি। আচ্ছা জিকা ভাইরাস দ্বারা মায়ের মাইক্রোসেফালি হয়, জিকা ভাইরাস দ্বারা কি হয়? মায়ের মাইক্রোসেফালি হয়। কার মাইক্রোসেফালি? মায়ের মাইক্রোসেফালি। এটা কি সঠিক? ওকে, 44-এর সি। আচ্ছা দেখো সংক্রামক আরএনএ হচ্ছে ভিরয়েডস, প্যাপিলোমা ভাইরাস দ্বারা এন্ডোজেনিটাল ক্যান্সার হয়, টুন্ডু ভাইরাস দ্বারা পেপের টুন্ডু হয়। আচ্ছা তো দেখো এখানে উত্তর করেছে কি বি, সবাই তো বি করে ফেলেছো। 43-এর পরে সবাই বি বলছো। আচ্ছা বি বলছো, বি বি 44-এর বি। আচ্ছা সংক্রামক আরএনএ হচ্ছে কি? আচ্ছা আর একটু ট্রাই করো, আর একটু ভালোভাবে উত্তর করার ট্রাই করো, আর একটু ভালোভাবে ট্রাই করো, আর একটু ভালোভাবে ট্রাই করো। এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, একটু ভালো করে পড়ো তো দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। আচ্ছা আখি বলতেছে সি হবে আখি বলতেছে সি হবে। আচ্ছা দেখো একটু একটু ট্রাই করো প্লিজ, একটু ট্রাই করো। এটা খুবই সহজ একটা প্রশ্ন, এটা খুবই সহজ একটা প্রশ্ন। ওকে, আমার গলাটা একটু খুশখুশ করতেছে। হ্যাঁ দেখো একটু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো সংক্রামক আরএনএ কোনটা? ভিরয়েড। ঠিক আছে, প্যাপিলোমা ভাইরাস দ্বারা কি হয়? এনোজেনিটাল ক্যান্সার হয়, এটাও ঠিক আছে। তার মানে বি আর সি দুইটাই উত্তর হবে, বি আর সি কি দুইটাই সঠিক আনসার হবে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। দেখো তুষের আগুন কোনটা? হেপাটাইটিস ভাইরাস বি। সচরাচর আমরা দেখতে পারি যেটা
লিভার সিরোসিস তৈরি করে, লিভার সিরোসিস তৈরি করে, লিভার সিরোসিস তৈরি করে, লিভার সিরোসিস তৈরি করে, ঠিক আছে। হ্যাঁ, 44-এর বি ও সি দুইটাই হবে। ওকে, এরপর দেখো 45-এর কি হবে, হেপাটাইটিস ভাইরাস সি কে আমরা কি বলতেছি, তুষের আগুন বলতেছি। এটা খুবই সহজ প্রশ্ন। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি কি প্রাণীর পরিচিতি, জেড জুলজির 2 নাম্বার চ্যাপ্টারে, জুলজির 2 নাম্বার চ্যাপ্টারে চলে আসছি। দেখো ঘাস ফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য কয়বার খোলক নির্বাচন করে, 5 বার। আচ্ছা, 5 বার যে খোলক নির্বাচন করলো, এই বদলানোর প্রক্রিয়ার নাম কি, বদলানোর প্রক্রিয়ার নাম কি, 46-এর সি মল্টিং। এই যে আখি অসাধারণ তাড়াতাড়ি আনসার করেছে। 46-এর কি হবে, সি। আব্দুল্লাহ বলে ফেলছে, ফয়সাল বলে ফেলছে। ওকে ওকে ওকে, ভেরি গুড। এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর চলে আসছে। ও, দেবেন্দ্রনাথ ঠাকুর, আমি ভাবলাম যে তুমি রবীন্দ্রনাথের কেউ কিনা। আচ্ছা দেখো, কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নাই, কোন প্রাণীর, শামুক, হাইড্রা, যোগ, স্টারফিশ। এটা তো বোঝাই যাচ্ছে কে, হাইড্রা। এটা তোমাদের উত্তরের অপেক্ষা আমি আর করলাম না, তোমাদের উত্তরের অপেক্ষা আমি আর করলাম না। 46-এর কি বলেছ, 46-এর এ। আচ্ছা, এগডাইসিস। দেখো ভাইয়া মিশুক, কখনোই এ হবে না, কারণ খোলক নির্মোচন করার প্রক্রিয়া যখন একডাইসন হরমোন দিয়ে যখন মোল্টিং প্রক্রিয়াটা হবে, তখন তাদেরকে বলা হচ্ছে একডাইসিস। শুধু হরমোনের কথা যখন আসবে তখন তুমি একডাইসিস বলবা, বাকিটা উত্তর হবে কি মোল্টিং। আচ্ছা, 47-এর বি আমরা পেরেছি। বাংলাদেশের কোন নদীতে প্রাকৃতিক মৎস্য বা প্রাকৃতিক প্রজনন হয়, কার্প জাতীয় মাছের। টুসি পেরেছো, মিম পেরেছো, দেবেন্দ্রনাথ পেরেছো, সবাই পেরেছো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো 48 নম্বর কোশ্চেন একটু উত্তর করো, বাংলাদেশে এমন কোন নদী আছে, এই যে সবার আগে ফয়সাল উত্তর করে ফেলছে, সি হালদা নদীর দৈর্ঘ্য হচ্ছে 95 কিলোমিটার। বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে আবার শেষ, এটা পড়বা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটাকে কিন্তু কি বলছে, এখন নাম দিয়ে দিছে কি, বঙ্গবন্ধু মৎস্য প্রজনন কেন্দ্র। বঙ্গবন্ধু কি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। মোটামুটি যা বিখ্যাত সেখানেই তুমি বঙ্গবন্ধু লাগাই দিবা। মিথজীবী তার উদাহরণ কোনটি, বা এখানে সিমবায়োটিক কে আছে, সিমবায়োটিক কে আছে, এখানে সিমবায়োটিক কে আছে, তাড়াতাড়ি বলে ফেলো 39-এ বোঝাই যাচ্ছে 39-এ ফয়সালের উত্তরই প্রথমে আমরা নিয়ে অপশন চেঞ্জ করে দেব। সবুজ হাইড্রা, এদেরকে আমরা কি বলি, সবুজ হাইড্রা, যেমন ক্লোরোহাইড্রাব্রিটিজমা প্লাস জুক্লোরেলা। ওকে, এই জুক্লোরেলা কিন্তু শৈবাল, জুক্লোরেলা কোনটা, শৈবাল। তার মানে দেখো এখানে কি হচ্ছে, মিথজীবীটা হচ্ছে হাইড্রা প্লাস হচ্ছে অ্যালগির মধ্যে অ্যাসোসিয়েশন হচ্ছে। কোন ঋতুতে হাইড্রা যৌন প্রজনন করে, দুইটা কাল আছে, হেমন্ত আছে, হেমন্তর সাথে আর কি আছে, তাড়াতাড়ি আনসার করো, হেমন্তর সাথে আর কি আছে, 50-এর কি হবে, উত্তর কি হবে, কে দেখি সবার আগে উত্তর দেয়, এই যে দেবেন্দ্রনাথ, 50-এর এ। সাবাস, শীত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হাইড্রার অমরত্বের ব্যাখ্যা দেন কোন বিজ্ঞানী। দেখো এখানে 3-4টা বিজ্ঞানীর নাম আছে। প্রথমে আছে কে, ট্রেমলে, লিনিয়াস কি করে, নামকরণ করে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। তাহলে এটা তো তোমরা বুঝতে পারতেছো উত্তর কি হবে। হ্যাঁ, আখি ডি হবে, ফয়সাল ডি হবে, ঠিক আছে। দেবেন্দ্রনাথ ঠাকুর তুমিও বলেছ। হিপনোটক্সিন হাইড্রার কোথায় থাকে, হিপনোটক্সিন হচ্ছে এদের একটা প্রধান, আর কি বলা যায়, প্রতিরক্ষাকারী একটা অস্ত্র। এটা কোথায় থাকে, আমরা জানি থাকে কোথায়, নেমাটোসিস্টে। তোমরা উত্তর করে ফেলেছো আশা করি। এই যে সানজিদা সবার আগে উত্তর করে ফেলছে, আখি উত্তর করছে, আব্দুল্লাহ উত্তর করছে। হ্যাঁ, নেমাটোসিস্ট কয় ধরনের, 4 ধরনের নেমাটোসিস্ট। এর মধ্যে কি কি আছে, প্রথমটা কি আছে, পেনিট্রান্ট, ভলভেন্ট, স্টেপটোলিন গ্লুটিনান্ট, স্টেরিওলিন গ্লুটিনান্ট, এই 4টা। এর মধ্যে এই পেনিট্রান্টটাই হচ্ছে কি, এই হিপনোটক্সিন ধারণ করে, কে, পেনিট্রান্ট। এবং এটা সবচেয়ে বড়, এটা কি সবচেয়ে বড়। আর ভলভেন্টের কাজ হচ্ছে জড়িয়ে ধরা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। ওকে,
দেখো হাইড্রার নিডোব্লাস্টের কোন অংশটি ট্রিগারের মতো কাজ করে? ট্রিগার চেনো তো, গুলি করা যে ট্রিগার, এরকম কোন অংশটি এই ট্রিগারের মতো কাজ করে? একটু আনসার করে ফেলো। কোন অংশটি ট্রিগারের মতো কাজ করে? কোন অংশটি ট্রিগারের মতো কাজ করে? নেমাটোসিস্ট, অপারকুলাম, নিডোসিল, আর কি আছে? পেশি, একটু বানানে প্রবলেম হয়ে গেছে, এটা নিডোসিল না, নিডোসিল হবে, নিডোসিল। আর পরিস্ফুটনরত নিডোসিলকে বলে নিডোব্লাস্ট। কি বলে? নিডোব্লাস্ট। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরিস্ফুটনরত নিডোসাইটকে কি বলে? নিডোব্লাস্ট। দেবেন্দ্রনাথ বলতেছে কম দামি ফোনের কমেন্ট একটু দেরিতে যায়। দেবেন্দ্রনাথ তুমি এগ্রিতে ফার্স্ট হয়ে যাও ভাইয়া। ফার্স্ট হয়ে যাওয়ার পরে আমরা অ্যাসপেক্ট সিরিজ থেকে তোমাদের একটা বড় দামি একটা ফোন কিনে দিব, তখন খুব করতে পারবা। আচ্ছা, এরপর দেখো অনেকেই সি উত্তর করে ফেলেছো, নিউরোসিল। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো হাইড্রেট নেমাটোসিস্টে যে বিষাক্ত পদার্থ থাকে, এটা তোমাদের আনসার করার দরকার নেই, কারণ এটা তোমরা পারবা, হিপনোটক্সিন থাকে। আচ্ছা, এরপর দেখো 55, নেমাটোসিস্ট, কোন নেমাটোসিস্ট হিপনোটক্সিন ধারণ করে? স্টেনোটিল বা পেনিট্রান্ট? আমি বলে দিছি স্টেনোটিল বা পেনিট্রান্ট। শোনো, সহজ প্রশ্ন আমরা বারবার কেন কথা বলবো, যেটা বিগত সালে এগ্রিকালচারে পড়ছে, তো এগ্রিকালচারে পড়া কোশ্চেন যে সবগুলোই আমাদের সলভ করতে হবে এরকম না, কারণ এটা তুমি জানো, সবাই জানো তোমরা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, হিমোসিলের হিমোলিম্ফের হবে আসলে এটা, আন্দোলনের দ্বারা মালপিজিয়ান নালিকা ঘাসফড়িং এর কোন কাজটি করে থাকে? আচ্ছা, তার মানে হিমোসিল এবং হিমোলিম্ফ, হিমোসিল এবং লিম্ফ দ্বারা মালপিজিয়ান নালিকা আসলে কি করে? তো উত্তর তো বোঝাই যাচ্ছে, 56 সি। হ্যাঁ, মালপিজিয়ান নালিকা আছে, সো এটা কি করবে? রেচন করবে, কারণ আর্থ্রোপোডদের প্রধান রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। এই যে দেবেন্দ্রনাথ, আখি, টুসি সবাই আনসার করেছে। টুসি তুমি বি করলে কেন? বি আনসার করলে কেন টুসি? বি হবে না তো। জাহিদ হাসান, ওয়েলকাম তোমাকে। জাহিদ হাসান এসেই উত্তর করে ফেলছে। ঘাসফড়িং এর ওভিপোজিটর কি কাজে ব্যবহার করা হয়? আমরা জানি শুধুমাত্র স্ত্রী ঘাসফড়িং এর ও, এটা উত্তর করো, কততম খণ্ডকে এটা অবস্থান করে? কততম খণ্ডকে এই ওভিপোজিটর কততম খণ্ডকে অবস্থান করে? আগে উত্তর এটা করো, ওভিপোজিটর কততম খণ্ডকে? হ্যাঁ 57, তোমরা তো জানি ডিম্বদাগে, এটাই বলবা, ঠিক আছে? তো বলো তো যে হ্যাঁ, এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর বলছে যে দশম। ওকে। আব্দুল্লাহ বলতেছে 9তম খণ্ডকে। এই 10ম খণ্ডকে ওভিপোজিটর কততম খণ্ডকে থাকে? স্ত্রী ঘাসফড়িং এর কততম খণ্ডে? তাড়াতাড়ি আনসার করো। আব্দুল্লাহ বলছে 9, দেবু বলছে আবার কত? 10। আসলে কোনটা হবে? কততম খণ্ডকে অবস্থান করে একটু বলে ফেলো তো, কততম খণ্ডকে অবস্থান করে একটু বলো, কে জানো? ঘাসফড়িং এর ওভিপোজিটর কততম খণ্ডকে অবস্থান করে? জাহিদ বলছে 9। আর কেউ? আখি, মিম, তোমরা কি কেউ কিছু বলবা? তাড়াতাড়ি বলো। এইটা বলা উচিত তোমাদের, কততম খণ্ডকে অবস্থান করে। এইটা যদি মনে না থাকে এটা খুবই প্যাথেটিক, আর কেউ আনসার করবা? এই যে টুসি বলছে 8 এবং 9, উত্তর হবে 9, উত্তর হবে 9ম খণ্ডকে। তার মানে 8 এর সাথে সংযোগ থাকে, তো এই জন্য টুসি আবার বললো কি 8 এবং 9। পরবর্তী কোশ্চেন, অ্যালারি পেশির সাথে সম্পৃক্ত অঙ্গ কোনটি? অ্যালারি পেশি কোথায় থাকে? নিউরোজেনিক হার্ট বলতে আমরা কি বুঝি? নিউরোজেনিক হার্ট আমরা পড়েছি। নিউরোজেনিক হার্ট কি, কোথায় থাকে নিউরোজেনিক হার্ট? তো হার্ট যেহেতু বলেই ফেলছি, তো তোমরা তো আনসার করে ফেলবা। সোহেল রানা আনসার করছে এই যে 58 কত? সি, হৃদযন্ত্রে। ভেরি গুড আখি, ভেরি গুড, ঠিক আছে? পরবর্তীতে দেখো, ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায় বিস্তৃত? এটা তো তোমরা পারবাই। কোথায় বিস্তৃত? মালপিজিয়ান নালিকা এখানে কোথায় বিস্তৃত আছে? ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায় বিস্তৃত আছে? 59 এর আনসার করো। 59, জলদি। কোথায় বিস্তৃত থাকে? হিমোসিলে, ট্রাকিয়াতে, ইউটেরাসে, না নিডোসিলে? কোথায়? সবাই আনসার করে ফেলছে, হিমোসিলে হবে। ইউটেরাসে কেমনে হয় ভাই? ইউটেরাসের বাংলা হচ্ছে জরায়ু। ঘাসফড়িং এর জরায়ু পড়ছো নাকি তোমরা?
এটা কি বলো? আমি তো স্ট্রোক করবো এরকম উত্তর দিলে তোমরা। আঁকি এটা কি বললা? এটা একটা কথা বললা? এটা হবে কোথায়? হিমোসিলে। কোথায়? হিমোসিলে। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ দেখা যায় না, মানে গ্যাস্ট্রোডার্মিসে তুমি কোনটা কোনটা দেখতে পাও না। লিপিডার্মিসেরটা যদি তুমি হিসাব করো, নিজে পয়সা সংগ্রহ, একটু খেয়াল করে দেখো তো, একটু কাইন্ডলি দেখো। নিজেতে হচ্ছে নিডোসাইট, নিডোসাইট, বর্গীয় জতে হচ্ছে জনন, পতে কি পেশি আবরণী কোষ, ইতে ইন্টারস্টেশিয়াল কোষ, তারপরে কি স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ। আনসার করেছো তোমরা? 60 কি আনসার করেছো? জার্ম সেল। ভেরি গুড, অনেকে আনসার করেছে। সোহেল রানা গ্ল্যান্ড সেল, গ্রন্থি কোষ। এই যে আছে শোনা, এখানে এই যে গ্রন্থি আছে, তুমি কিভাবে এটা আনসার করলা? গ্রন্থি তো আছে, জার্ম সেল হবে, জার্ম সেল হবে। উত্তর কি হবে? জার্ম সেল হবে। ঠিক আছে টুসি, তোমাকেও ধন্যবাদ, অনেকে পেরেছো উত্তরটা দিতে। আব্দুল্লাহ, মিশুক, জাহিদ, আখি সবাই পেরেছো। এরপর দেখো নিডারিয়ানদের দংশনাঙ্গন কোনটি? নিডারিয়ারা মানে হাইড্রারা, হাইড্রারা, হাইড্রারা শুধু একটা অস্ত্র দিয়েই সবকিছু করে থাকে। হাইড্রার একটা অস্ত্র, সেটা কি? সেটা কি? হাইড্রার সেই অস্ত্রটার নাম কি বলো তো? হাইড্রার সেই অস্ত্রটার নাম কি? এই যে সবাই গণহারে শুরু করে দিয়েছো, নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট। ভেরি গুড, ভেরি গুড। পঙ্গপাল কারা? পঙ্গপাল কারা? এবং এই পঙ্গপাল কি করে? গ্রীষ্মমণ্ডলীয়, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জন্য হুমকি। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জন্য কি? হুমকি, হুমকি। আচ্ছা, তাহলে পঙ্গপাল কি করে? 15 কিলোমিটার কিন্তু দিনে অতিক্রম করতে পারে। হ্যাঁ, তোমরা এর মধ্যে আশা করি আনসার করেছো। সি 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 সি, ঘাস ফড়িং। ওকে, কারণ পঙ্গপাল ঘাস ফড়িং ছাড়া আর কেউ না। ওকে, এরপর দেখো কোথায় সার্কলি দেখা যায়? সার্কুলাস, এই কথার সাথে তোমরা সবাই পরিচিত। সার্কুলাস, সার্কুলাস বা সার্কলি, এদেরকে অনেক সময় বলা হয় কি? বৃদ্ধি রেখা। এর বাংলা নাম কি? বৃদ্ধি রেখা। তা বৃদ্ধি রেখা কোথায় থাকবে? কোথায় থাকবে? এই যে সবাই আনসার করেছো, আইসে থাকবে, আইসে থাকবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা তাইলে মাছের আইসে থাকবে। রুই মাছের আইস কোন ধরনের? তাড়াতাড়ি আনসার করো। রুই মাছের আইস কোন ধরনের? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। রুই মাছের আইস কোন ধরনের? রুই মাছের আইস কোন ধরনের? তাড়াতাড়ি আনসার করো। 64 নাম্বার কি হবে? এই যে সবার আগে আনসার করে ফেলছে, মিম, সাইক্লয়েড টাইপ। সবাই আনসার করেছে সাইক্লয়েড। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা জানি এটা কারা? অ্যাক্টিনোপটেরিজিড, তাই না? অ্যাক্টিনোপটেরিজিড। ঠিক আছে, অ্যাক্টিনোপটেরিজিড। ওকে, ভেরি গুড। এরপর দেখো শিকারকে জড়িয়ে ধরে, তাহলে আমরা বলছিলাম যে প্রথমে স্টিনোডিল বা পেনিট্রান্ট, তারপর হচ্ছে ভলভেন্ট। সেই ভলভেন্টের কথা দেখো চলে আসছে, যেহেতু আমি উত্তর করে দিলাম, এর আগে একবার বলছি। তাহলে জড়িয়ে ধরার কাজটা কে করে? ভলভেন্ট করে, ভলভেন্ট করে। পরবর্তী কোশ্চেন দেখো, সিলেন্টরের অপর নাম কি? সিলেন্টরের আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কিউলার ক্যাভিটি। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই যে দেখো কতজন তোমরা আনসার করেছো। হ্যাঁ, 66 সি, পরিপাক সংবহন গহ্বর। আনসার প্রথমে কে করেছে? মিম, মিম আব্দুল্লাহ আনসার করে ফেলছে। আচ্ছা, আজকে কিন্তু তোমরা একটা মারাত্মক অপরাধ করেছো, যেটা হচ্ছে 7টায় তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, তোমরা মোটামুটি সবাই 5-10 মিনিট দেরি করে আসছো। এটা কেন করেছো বলো তো? তোমাদের জন্যই তো আমরা দেখো ফ্রি ক্লাস নিচ্ছি, তারপরে তোমরা যদি দেরি করে ফেলো, এটা আমাদের জন্য প্যাথেটিক, বুঝেছো? এরপর থেকে তাড়াতাড়ি চলে আসবা। পরবর্তী কোশ্চেন দেখো, ঘাস ফড়িং এর ল্যাব্রাম। ল্যাব্রাম, প্রথমটার নামই ল্যাব্রাম, প্রথমটার নামই হচ্ছে ল্যাব্রাম। ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাগজিলা, ম্যান্ডিবল, শেষে হাইপোফ্যারিংস। তাহলে প্রথমটাই যেহেতু আছে, তাহলে কি করছে? 67তে প্রথমটাই যেহেতু আছে, প্রথমটা এভাবে মনে রাখবা, সে কি করছে? উপরের ঠোঁট গঠন করছে, উপরের ওষ্ঠ গঠন করেছে। এই যে পেরেছো, অনেকেই পারছো। ওকে, আখি, জাহিদ, আখি, হ্যাঁ হ্যাঁ, ওকে। এরপর দেখো রুই মাছের শ্রবণ অঙ্গের অংশ কোনটা? সে শোনে কি দিয়ে? রুই মাছের
রুই মাছ পানির নিচে শোনে কি দিয়ে? প্লবতা রক্ষাকারী অংশ, ভাসিয়ে রাখার অংশ, তারপরে শব্দ করার অংশ বা ব্যালেন্স করার অংশ, সবই কিন্তু একই। সেটা কত? 68 এর কত নাম্বার হবে? 68 এর উত্তর হবে কি? 68 এর কত হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি। একজনের উত্তর দেওয়ার সাথে এই যে পেয়ে গেছি, এই যে বায়ুথলি বা পটকা, পটকা। বায়ুথলি বা কি? পটকা। বায়ুথলি বা কি? পটকা। ঠিক আছে, বায়ুথলি বা পটকা। এরপর দেখো 69 নম্বরে হাইড্রার খাদ্যাভ্যাস কোনটি? আচ্ছা, মানে বলা হয়েছে হাইড্রা আসলে কেমন কেমন কেমন, কি খায়, কি খায় হাইড্রা? কি আমরা জানি এরা কি স্বাদু পানির, তাই না? স্বাদু পানির এবং কি মাংসাশী, মাংসাশী, তাই না? মাংসাশী, হ্যাঁ উত্তর করেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্বাদু পানির এবং কি সাথে? মাংসাশী। এর পরবর্তী দেখো নিচের কোনটি রেচনের কাজ করে? এর মধ্যে কে আছে যে রেচনের কাজ করে? এই প্রশ্ন তো সবাই পারবে, এই প্রশ্ন সবাই পারবে। কে? মালভিজিয়ান নলিকা। তোমাদের আনসার করা পর্যন্ত আমি সময় দিলাম না। ওকে, এর পরবর্তী কোশ্চেন দেখো, হাইড্রার কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? হাইড্রাতে কয় ধরনের? বিজ্ঞানী ভার্নার, বিজ্ঞানী ভার্নার, বিজ্ঞানী ভার্নার কিন্তু কত ধরনের? প্রায় 26 না কত প্রজাতির না টোটাল তোমার হচ্ছে না 34 প্রকারের টোটাল ইয়া দেখছিল, নেমাটোসিস্ট দেখছিল। তার মধ্যে হাইড্রাতে কয়টা পাইছে? না না শোনা, 5টা হবে না তো দেবু, 5টা হবে না, কয়টা হবে? 4টা হবে, 4টা, 4টা হবে। ঠিক আছে, তার মানে আমরা পড়ছি না স্টেনোটিল বা পেনিট্রান্ট, ভালভেন্ট, তারপরে কি স্টেরিলিন গ্লুটিন্যান্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, এই 4টা পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এবার দেখো গিজার্ডের কাজ কি? গিজার্ড আসলে কি করে? ঘাস ফড়িং এর অগ্র যে পৌষ্টিক নালী আছে, অগ্র পৌষ্টিক নালীর একটা অংশ হচ্ছে এই গিজার্ড। এই গিজার্ডে যাওয়ার সাথে সাথে কি করে? গিজার্ডে যাওয়ার সাথে সাথে এই 72টি অসাধারণ খাদ্য চূর্ণ করে ফেলে। কত ট্যালেন্টেড তোমরা, তো সবাই চান্স পেয়ে যাবা, তোমরা সবাই চান্স পেয়ে যাবা। দেখো কত দ্রুত আনসার করতেছে, অসাধারণ। ওকে, এরপর দেখো ঘাস ফড়িং এর মধ্যবক্ষীয় ডানার ক্ষেত্রে কোন তথ্যটি ভুল? তোমরা বুঝতে পারছো এই যে আমার কোশ্চেন চলে আসছে যে কোনটি সঠিক কোনটি ভুল। 4টা বড় বড় অপশন দেখলে তোমরা তখন বুঝবা যে আমি এই কোশ্চেনটা এক্সট্রা সংযোজন করছি, যেটা বইয়ে নাই আসলে। আচ্ছা দেখো ঘাস ফড়িং এর মধ্যবক্ষীয় ডানা বইয়ে নাই, এটা আমার বলাটা ভুল হলো। সেটা হচ্ছে বিগত সালের কোশ্চেন না, এটা আসলে আমি বলতে চেয়েছি। আচ্ছা তোমরা 73-এর কত আনসার করতেছো? 73-এর ডি। আচ্ছা, যে মধ্যবক্ষীয় ডানা থাকে, তারপরে থাকে হচ্ছে নিচের দিকে, নিচের অংশ থাকে এরকম পশ্চাৎবক্ষীয় ডানা। আচ্ছা, মধ্যবক্ষীয় ডানা উঠতে সাহায্য করে, এই প্রথম কথাটাই তো ভুল। কিভাবে বললা যে কোনটা ভুল? প্রথম এ হবে তো আনসার, এ দেবু, অসাধারণ। এটা তো আবরণের নাম তো টেগমেন, এটা তো ঠিকই আছে। এ ডানার আবরণ এলিট্রা, ডানার আবরণ এলিট্রা, এলিট্রা বা তার পাশে লেখা আছে টেগমেন। তোমরা কিভাবে এটা আনসার করলা? তাই এলিট্রা যে আবরণ, আবরণের পরে আছে একেবারে টেগমেন বলে, তাই উত্তর হবে এ। 73 উত্তর হবে এ। এটা উঠতে সাহায্য করে না, পশ্চাৎবক্ষীয় ডানা যেটা আছে, পশ্চাৎবক্ষীয় ডানা সেটা বা পেছনের ডানাটা উঠতে সাহায্য করে, উঠতে সাহায্য করে, উঠতে সাহায্য করে। ঠিক আছে ভাইয়ারা, এটা যেন ভুল না যায়। ঠিক আছে, ওকে। এর পরবর্তী দেখো ঘাস ফড়িংয়ের প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটা? প্রধান স্পন্দনশীল অঙ্গ, এটা 1 কোটি গুণ গুরুত্বপূর্ণ, 1 কোটি গুণ গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবেই যে কোনটি ঘাস ফড়িংয়ের প্রধান স্পন্দনশীল অঙ্গ এবং সেটা কোথায় থাকে? স্পন্দনশীল অঙ্গটা হৃৎপিণ্ডে থাকে। কোথায় থাকে? হৃৎপিণ্ডে থাকে। কোথায় থাকে? হৃৎপিণ্ডে থাকে। কোথায় থাকে? হৃৎপিণ্ডে থাকে। কত আনসার করেছে? 74-এ কত আনসার? তাড়াতাড়ি করে ফেলো। এ কত, কোনটা কি হবে বলো বলো, তাড়াতাড়ি বলো। ঘাস ফড়িং এর প্রধান স্পন্দনশীল অঙ্গ, নাকি আমি বলে দিব? পৃষ্ঠীয় বাহিকা। ঘাস ফড়িং এর প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটা? পৃষ্ঠীয় বাহিকা। ঘাস ফড়িং এর প্রধান স্পন্দনশীল অঙ্গ হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। ওকে, এরপর দেখো এই 74 এ হবে না তো ভাইয়া, কি বলছো? ওমাটেডিয়াম। সি সি সি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো। হিমোসিল কেন বললা? সি হবে, সি। হিমোসিল বলা যাবে না তো। ঘাস ফড়িং এর অ্যান্টেনার কাজ নয় কোনটি? অ্যান্টেনার 3টা অংশ আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। 3টা অংশ থাকে অ্যান্টেনার, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা উত্তর করো আর আমি বলে দিই। এসকেপ, এসকেপ, পেডিসেল, পেডিসেল, ফ্লাজেলাম,
ফ্লাজেলাম। এই ফ্লাজেলাম আবার 25টি খণ্ডকে বিভক্ত। ফ্লাজেলাম আবার কি 25টি খণ্ডকে বিভক্ত। 75 কি দিছো? ঘ্রাণ ইন্দ্রিয়। এটা হবে না দেবেন্দ্র, এটা তো হয়নি। এটা হবে হ্যাঁ স্বাদ গ্রহণ। কে পেরেছো? কে পেরেছো? বি জাহিদ পেরেছে। জাহিদ, জাহিদই পেরেছে, জাহিদই পেরেছে। জাহিদকে থ্যাঙ্কস, থ্যাঙ্ক জাহিদ, তুমি পেরেছো। আব্দুল্লাহও পেরেছে, সবাই পেরেছে, এখন সবাই পারতেছে। আনিকা আশরাফি পেরেছে, ওকে ধন্যবাদ। আখিও পেরেছো, ধন্যবাদ। তীব্র বা উজ্জ্বল আলোয় ঘাস ফড়িং এর চোখে কোন প্রতিবিম্ব গঠিত হয়? মোজাইক, সুপার পজিশন, আলট্রা পজিশন নাকি সিউডো পজিশন? কোনটা আসলে বলো তো তোমরা? হ্যাঁ অনেকে আনসার করেছো। দেখো 76-এর আনসারটা একটু করো প্লিজ। 76 নাম্বার কি হবে? যে উজ্জ্বল আলোতে কোনটা দেখা যায় আর স্তিমিত আলোতে, স্তিমিত আলোতে, স্তিমিত, স্তিমিত আলোতে বা অনুজ্জ্বল আলোতে কোনটা? অনুজ্জ্বল, অনুজ্জ্বল আলোতে কোনটা? ঠিক আছে, অনুজ্জ্বল আলোতে কোনটা? হ্যাঁ তোমরা অনেকেই আনসার করেছো সুপার পজিশন, সুপার পজিশন। তারপর অনেকে হ্যাঁ এইটা সুপার পজিশন কেন বলো ভাইয়া? তীব্র আলোতে একটাই মোজাইক, একটাই মোজাইক, মোজাইক, মোজাইক প্রতিবিম্ব। ঠিক আছে, বি যে বলেছে আখি, বি হবে না তো, বি হবে না। আচ্ছা পরবর্তী দেখো, ঘাস ফড়িং এর ডিম্বাণু কোন ধরনের? আচ্ছা ঘাস ফড়িং এর ডিম্বাণুর নামটা তোমরা বলো, তার আগে আমি একটু মানুষের কথাটা বলে দিই। মানুষের ডিম্বাণুটা কেমন? মানুষের ডিম্বাণুটা কেমন? মানুষের ডিম্বাণুটা কেমন? মানুষের ডিম্বাণু কেমন? মানুষের ডিম্বাণু হচ্ছে মাইক্রোলেসিথাল, মাইক্রোলেসিথাল, মাইক্রোলেসিথাল। ওকে, মাইক্রোলেসিথাল, মাইক্রোলেসিথাল, মাইক্রোলেসিথাল। কত আনসার করছো? এ, ঠিক আছে। সেন্ট্রোলেসিথাল। আচ্ছা দেখো, ঘাস ফড়িং এর ডিম্বাণুর যে যে কি বলা যায় কুসুমটা, এটা একবারে কেন্দ্রে অবস্থান করে। মানে ঘাস ফড়িং এ যে ডিম্বাণু আছে তার কুসুমটা ঠিক কেন্দ্রে অবস্থান করে, এই কারণে এদেরকে বলছে সেন্ট্রোলেসিথাল। আর মানুষের যে ডিম্বাণু আছে সেখানে কুসুমের পরিমাণ খুবই কম এবং খুবই কম এবং একবারে এক সাইডে থাকে, এই কারণে এদেরকে বলছে কি মাইক্রোলেসিথাল। কি বলছে? মাইক্রোলেসিথাল। ঠিক আছে, এটা যেন মনে থাকে। মানুষের ডিম্বাণু ঝিল্লিগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, এই ঝিল্লিগুলোর নাম তোমাদের একটু লিখে দিই, চেষ্টা করবে একটু পড়ার। কি কি আছে? অ্যামনিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, অ্যালান্টয়েস, কোরিয়ন। ঠিক আছে, এগুলো সব কি ডিম্বাণু ঝিল্লি, বুঝতে পেরেছো? এগুলো সব কি ডিম্বাণু ঝিল্লি। ওকে, সাখাওয়াত এখন এসেছে, এসে আখিকে থ্যাঙ্কস দিয়ে দিল, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের ক্লাসটা আমরা আজকে একবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো তোমাদেরকে কি বলা যায় যে ঈদের মধ্যে পরামর্শ থাকবে, ঈদের মধ্যে তোমরা একটু সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করবা এবং এইটা তোমাদের যে গ্যাপগুলো থেকে গেছে, তোমাদের পরীক্ষার যে চাপটা ছিল এতদিন বা ক্লাস করার যে চাপটা ছিল, এই চাপটা অন্তত 2-5 দিন থাকবে না। এই 2-5 দিনে তোমাদের যে গ্যাপগুলো ছিল, যে পড়াগুলো মিস হয়েছে, এই পড়াগুলো তোমরা অবশ্যই অবশ্যই রিকভার করবে এবং তোমরা কি করতে পারো, এগ্রি মডেল টেস্টগুলো দিতে পারো। তোমাদের কিন্তু মোস্ট অফ দ্য পড়াশোনায় কিন্তু শেষ, তো এই কারণে তোমরা এগ্রি মডেল টেস্ট বইটা তোমরা একটু দেখতে পারো। নেটওয়ার্ক যে মডেল টেস্টটা আছে, এই মডেল টেস্টটা থেকে মোটামুটি তোমরা অনেক কোশ্চেনই কমন পেয়ে যাবা। ঠিক আছে আখি, হ্যাঁ ক্লাস শেষ আখি, আজকে আমরা এখানেই শেষ করে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটু খারাপ লেগেছে, তোমরা বেশ শেষে ক্লাস আজকে কিন্তু শুরু করেছো, এটা করবে না। আমরা তো তোমাদের ভালোর জন্যই অবশ্য তোমাদের ক্লাস নিচ্ছি আর কি। হ্যাঁ, আর আরেকটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে তোমরা নট অনলি ফর বায়োলজি, তোমরা ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এটা যত প্রবলেমগুলো আছে এটা তোমরা বাড়িতে থেকে এই প্রবলেমগুলো অবশ্যই অবশ্যই আইডেন্টিফাই করবা এবং তোমাদের সংশ্লিষ্ট যে টিচারগুলো আছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করবা কোনো সমস্যা হলে, এবং তার পাশাপাশি কি করবা, এই প্রবলেমগুলো ওভারকাম করবা। ঠিক আছে, তো তোমাদেরকে ফি আমানিল্লাহ সবাইকে আমি দোয়াতে রাখি এবং তোমরা চান্স পেয়ে যাও এবং আমাদের জুনিয়র হয়ে আমাদের ক্যাম্পাসে চলে আসো। তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ, ঈদ মোবারক।